আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি পরম করুণাময়ের অশেষ কৃপায় যে যেখানে আছো পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। অনেকদিন হলো তোমাদের সাথে আমার ক্লাস হয় নাই, অনেকটা গ্যাপ পড়ে গেছে, কারণ পূজার ছুটি ছিল। তারপর আসলে শিডিউল তো ওইভাবে মানে ক্লাস থাকে না। অনেকগুলো ক্লাস আমরা সবসময় কন্ডাক্ট করি, বিভিন্ন ইয়ারের ক্লাস থাকে, সেখানে অনার্সের 4টা ইয়ার, মাস্টার্সের ক্লাস, তারপরে নন মেজর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকে, আবার হচ্ছে ইন্টারমিডিয়েটের ক্লাস থাকে। তো এই কারণেই আসলে একটু দেরি হয়ে যায় তোমাদের ক্লাস নিতে। যাই হোক, শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জেনেছো আজকে হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী যারা আছো তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আর আমি তোমাদের পড়াই বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, এটার কোর্স কোড হচ্ছে PS 206। তো ক্লাসের শুরুতেই আমি দু একটা কথা বলতে চাই, অর্থাৎ মূল ক্লাসে যাওয়ার আগে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা সবাই দেখেছো ইতিমধ্যে হচ্ছে যে কারণ সারা বিশ্বব্যাপী যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতির সেকেন্ড ওয়েভ যেটা বলা হচ্ছে বা দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। তো আসলে আমরা প্রথম দিকে করোনা যখন একটু শুনলাম যে হ্যাঁ কোভিড-19 নামক একটা ভাইরাস সমগ্র পৃথিবীতে আক্রমণ করেছে, তো আমরা প্রথম দিকে কিন্তু বেশ সচেতন ছিলাম, সবাই ঘরে ছিলাম। তারপর হচ্ছে আমরা খুব বেশি বাইরে যাই নাই বা যথেষ্ট পরিমাণ সচেতনতা আমরা অবলম্বন করে আসছিলাম। তো যাই হোক, বিভিন্ন কারণে জীবিকার প্রয়োজনে বা জীবন চালানোর জন্য আমরা হয়তো সবাই বাইরে গিয়েছি এবং মানে একটা পর্যায়ে এখন এমন একটা পর্যায়ে এসে গেছে যে পুরো পরিস্থিতিটাই স্বাভাবিক হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু আসলে পরিস্থিতি স্বাভাবিক না। কারণ তোমরা নিশ্চয়ই প্রতিদিনকার টিভি রিপোর্ট গুলাতে দেখে থাকবে যে করোনা কিন্তু বেড়ে গেছে, আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, তারপর মৃত্যু হারও কিন্তু বেড়ে গেছে। হয়তো টিভি দেখে মনে হয় যে একজন ব্যক্তি মৃত্যু হলো সে একটা সংখ্যা, কিন্তু আসলে একটা সংখ্যা না, একটা সংখ্যা রাষ্ট্রীয় হিসাবে, কিন্তু একজন ব্যক্তি তার পরিবারের কিন্তু সে পুরো পৃথিবী, তাই না? সুতরাং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর হচ্ছে যদি বাইরে যেতেই হয় প্রয়োজনীয় প্রোটেকশন নিয়েই বাইরে যাবে, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবে এবং ঘরে থেকেই তোমাদের কাজগুলো করবে। আর অবশ্যই পড়াশোনাটা করবে, কারণ হচ্ছে আমরা ক্লাসে প্রায় শেষ দিকে চলে আসছি। অনেকগুলো ক্লাস আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, অনলাইনে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। তো এই যে এতগুলো ক্লাস, এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি একটু বলে নেই। তামান্না ম্যাডাম, কানিজ তামান্না ম্যাডাম যে অনার্স 4th ইয়ারের এই সেম নামেই একটা কোর্স আসছে। তো হচ্ছে ম্যাডাম কিছু ক্লাস নিয়েছে, আমি কিছু ক্লাস নিচ্ছি, এইভাবে তোমাদের কোর্সটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, আর হয়তো 2-1টা ক্লাস আর নেওয়া লাগবে। তো তোমরা কানিজ তামান্না ম্যাডামের অনার্স 4th ইয়ারের ক্লাসটা অবশ্যই ফলো করবে, পাশাপাশি আমারটা তো অবশ্যই ফলো করবে। তো যাই হোক, অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী তোমাদেরকে আজকে আহ্বান জানাচ্ছি আমার ক্লাসে। আজ তোমাদের সাথে আমি আছি মোসাম্মদ শাহনাজ ফেরদৌসী, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। ক্লাসের শুরুতেই এই যে সুন্দর আয়োজনের জন্য বাংলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের সার্বিক তত্ত্বাবধানেই কিন্তু আমরা এই ক্লাসগুলো কন্ডাক্ট করতে পারছি রেগুলার। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন। ঠিক আছে? তো আমরা আমাদের কোর্সের নাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে স্থানীয় সরকার। স্থানীয় সরকার কি? যে আমাদের যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থাটাকে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর একটা হচ্ছে স্থানীয় সরকার। তো এই কারণেই হচ্ছে আমাদের বিকেন্দ্রীকরণ পড়াটা খুব জরুরি। তো আজকের আলোচনা থেকে আমরা জানবো বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝি বা বিকেন্দ্রীকরণের সংজ্ঞাগুলা, আর পাশাপাশি জানবো বিকেন্দ্রীকরণের বিভিন্ন রূপ বা প্রকারভেদ, এবং আরো জানবো বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধাগুলা। তো বিকেন্দ্রীকরণের উপরে আমি বিভিন্ন ইয়ারের প্রশ্নগুলা থেকে দেখেছি, প্রশ্নগুলা নিয়ে একটু আমি ঘাটাঘাটি করেছিলাম। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে এক্ষেত্রে সাধারণত 2টা প্রশ্ন আসে। একটা হচ্ছে বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝো, বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধাগুলা,
আলোচনা করো। আর একটা অনেক সময় আসে যে বাংলাদেশের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের হচ্ছে সমস্যা কি আর সম্ভাবনা কোথায়। তো খুবই রিলেটেড, যে সুবিধা অসুবিধা, সমস্যা আর সম্ভাবনা, এটা কিন্তু খুব কাছাকাছি একটা বিষয়। যাই হোক, তারপরেও আমি আরেকটা ক্লাস এটার উপরে নিয়ে নিব। তো চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে হচ্ছে বিকেন্দ্রীকরণ। এখানে একটা ছবি দেখতে পারো। এটাকে আমরা যদি ধরে নিই আমাদের কেন্দ্রীয় প্রশাসন, সেই কেন্দ্রীয় প্রশাসনটাকে দেখো বিভিন্ন ভাগে ভাগ করে দেয়া। প্রথম থেকে একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, চারজন, পাঁচজন, এভাবে বিভিন্ন বিভাগ বা সংস্থার হাতে ভাগ করে দেওয়াটাই হচ্ছে কিন্তু বিকেন্দ্রীকরণ। ঠিক আছে? তো বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝো? সাধারণভাবে আমরা বিকেন্দ্রীকরণ বলতে বুঝাই ক্ষমতার ভাগাভাগি করা, অর্থাৎ ক্ষমতাকে ভাগ করে দেয়া। কেন্দ্র থেকে স্থানীয় সকল স্তরে ক্ষমতার ভাগাভাগি করে দেওয়াটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ক্ষমতা একক কোনো কর্তৃপক্ষ বা কেন্দ্রের হাতে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়াটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ। অর্থাৎ কোন একটা কেন্দ্রের হাতে ক্ষমতাকে কুক্ষিগত করে না রেখে বিভিন্ন বিভাগের হাতে, বিভিন্ন সংস্থার হাতে ক্ষমতাটাকে ভাগ করে দেওয়াই হচ্ছে বিকেন্দ্রীকরণ। ঠিক আছে? অন্যভাবে বলা যায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বন্টনই হচ্ছে বিকেন্দ্রীকরণ। অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের হাতে আইনসম্মতভাবে, কথাটা কিন্তু খেয়াল করো, আইনসম্মতভাবে বা সাংবিধানিকভাবে ক্ষমতা বন্টন করে দেওয়াটাই হচ্ছে ক্ষমতা বন্টন করে না, শুধু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা দেয় হচ্ছে তোমার বিকেন্দ্রীকরণ। এরপরে আমরা আসি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। কারণ বিকেন্দ্রীকরণ হচ্ছে কথাটা আসলে আমাদের কিন্তু চলে আসবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। মূলত সাধারণভাবে আমরা কি বুঝি যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাকে হচ্ছে ভাগ করে দেওয়াটাই হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। তো এখানে একটু দেখো, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় এমন ব্যবস্থাপনা বা প্রশাসনিক পদ্ধতি যেখানে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব ও ক্ষমতা কেন্দ্রের বাইরে, কেন্দ্র থেকে বাইরে বা প্রশাসনিক পদক্রমের সর্বনিম্ন স্তরে হস্তান্তর করা হয়। তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যে কেন্দ্রের বাইরে একেবারে সর্বনিম্ন স্তরে হচ্ছে ক্ষমতাটা হস্তান্তর করা। অর্থাৎ যেখানে প্রশাসনিক সংস্থার কার্য ও দায়িত্ব কোনো কেন্দ্রীয় বা কেন্দ্রীয় সংস্থায় নিয়োজিত না থেকে, কেন্দ্রীয় বা কোনো কেন্দ্রীয় সংস্থায় নিয়োজিত না থেকে বিভিন্ন অধস্তন সংস্থা সমূহে বা কেন্দ্র হতে প্রদেশে অথবা স্থানীয় বা আঞ্চলিক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়, সেখানে বিকেন্দ্রীকরণ নীতি প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ কেন্দ্র থেকে প্রশাসনের কেন্দ্র থেকে একেবারে হচ্ছে মাঠ পর্যায়ে একদম নিম্ন স্তরে ক্ষমতাটা বন্টন করে দেয় হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। এখানে একটা ছবি তোমরা দেখতে পারো, এটি তোমাদের এটা খুব জানা বিষয়, আমি আগেই পড়েছি যে ধরো হচ্ছে স্থানীয় সরকার। আমাদের যে প্রশাসন সরকারের কাঠামোটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে স্থানীয় প্রশাসন, তাই না? একটা কেন্দ্রটা কি আমাদের হচ্ছে সচিবালয় হচ্ছে আমাদের কেন্দ্র, তাই না? তো সচিবালয় থেকে হচ্ছে ভাগ করে স্থানীয় পর্যায়ে ক্ষমতা বন্টন করে দেয়া হয়েছে। এটা কিন্তু বিকেন্দ্রীকরণের অন্যতম উদাহরণ। এখানে হচ্ছে দেখো আমাদের স্থানীয় সরকারের কাঠামোতে বলা হচ্ছে যে একটা আছে রুরাল লোকাল গভর্নমেন্ট আর একটা হচ্ছে আরবান লোকাল গভর্নমেন্ট, তাই না? একটা হচ্ছে শহর কেন্দ্রিক আর একটা হচ্ছে গ্রাম কেন্দ্রিক হচ্ছে প্রশাসনিক কাঠামো। হচ্ছে রুরাল বা গ্রাম কেন্দ্রিক, এখানে কি কি আছে? ডিস্ট্রিক্ট পরিষদ আছে হচ্ছে উপজেলা পরিষদ আর হচ্ছে ইউনিয়ন পরিষদ। আর আরবানে আছে কি? সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে পৌরসভা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এই যে ভাগ করে মানে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এরপরে আমরা আসি বিকেন্দ্রীকরণের সংজ্ঞা। আগে আমরা সাধারণভাবে বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝি সেটা শুনলাম, এখন আমরা বিকেন্দ্রীকরণের সংজ্ঞা। সাধারণভাবে বলা যায় যে কোনো সংস্থার কার্যাদি ও দায়িত্বভার কেন্দ্রীয়ভাবে গচ্ছিত না রেখে, অর্থাৎ কেন্দ্রের হাতে গচ্ছিত বা কুক্ষিগত করে না রেখে বিভিন্ন অধস্তন সংস্থা সমূহে বা কেন্দ্র সমূহে, এখানে কয়েকটা বলা হচ্ছে যে অধস্তন সংস্থা
বা কেন্দ্র বা স্থানীয় যে আঞ্চলিক পর্যায়ে সেখানে হস্তান্তর করা হলে তাকে বিকেন্দ্রীকরণ বলা হয়। এতে কি হয়, এখানে কি হয় যে কিছু সিদ্ধান্ত গ্রহণ থাকে কেন্দ্রের হাতে, আবার কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে তোমার হচ্ছে উপকেন্দ্রগুলোতে, কেন্দ্রের বাইরে বা উপকেন্দ্রগুলোতে বা স্থানীয় সংস্থা বা প্রশাসনের হাতে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও চিন্তাবিদগণ বিভিন্নভাবে হচ্ছে বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দিয়েছেন। নিম্নে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আছে এল.ডি. হোয়াইট। এল.ডি. হোয়াইট কি বলছেন দেখো, the process of decentralization denotes the transfer of authority, তারপরে আছে কি legislative, judiciary or administrative from a higher level of government to a lower। তাহলে অর্থাৎ বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় আইন, বিচার বিভাগীয় এবং প্রশাসনিক কর্তৃত্ব সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে স্থানান্তর করা। কতগুলো বিষয় এখানে, আইন আছে, আইন আমরা জানি সরকারের 3টা বিভাগ, তার মধ্যে আইন বিভাগ, তারপর বিচার বিভাগীয় আর প্রশাসনিক যে হচ্ছে শাসন বিভাগ, এটা বলা হচ্ছে প্রশাসনিক যে কর্তৃত্ব বা শাসন বিভাগের যে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্ব সরকারের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে স্থানান্তর করা। এটা হচ্ছে এল.ডি. হোয়াইটের মতে। এরপরে দেখো মাউড এর বলেন বিকেন্দ্রীকরণ সম্পর্কে তিনি যে অভিমত প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে কি যে decentralization as a structure of government where bodies are created at the local level separate by law from the national center in which local representatives are given formal power to decide on a range of public matter। ঠিক আছে, অর্থাৎ বিকেন্দ্রীকরণ হচ্ছে কেন্দ্রের কাজের বিভিন্ন দিক, যেমন পরিকল্পনা প্রণয়ন, তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি হস্তান্তর করা। কিন্তু এই যে হস্তান্তর করা, এই হস্তান্তর প্রক্রিয়ার অবশ্যই একটা আইনগত ভিত্তি থাকতে হবে, অর্থাৎ এটা সাংবিধানিক হতে হবে। এটা হচ্ছে মাউড এর মতে। এরপর হচ্ছে প্রফেসর অ্যালেন কি বলছেন দেখো, ক্ষমতা বিভক্ত করে বন্টন করার নীতি হচ্ছে বিকেন্দ্রীকরণ। ক্ষমতাকে ভাগ করে হচ্ছে বন্টন করার নীতি হচ্ছে বিকেন্দ্রীকরণ। তিনি আরো বলেন কর্তৃত্বের সর্বনিম্ন স্তরে দায়িত্ব অর্পণের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে বলা হয় বিকেন্দ্রীকরণ। মানে কর্তৃত্বের বা ক্ষমতার সর্বনিম্ন স্তরে দায়িত্ব অর্পণের নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া সেটাই হচ্ছে বিকেন্দ্রীকরণ। এরপরে দেখো প্রফেসর ডেভিড ওয়ালডো এর মতে বিকেন্দ্রীকরণ এমন এক প্রবণতা নির্দেশ করে, এটা এমন এক প্রবণতা নির্দেশ করে যেখানে প্রশাসন ও দায়িত্ব কেন্দ্রীয় কর্তৃপক্ষ হতে আঞ্চলিক ও স্থানীয় সংস্থা সমূহ নির্দিষ্ট স্থানীয় অবস্থার সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে হস্তান্তর করা হয়। অর্থাৎ ক্ষমতাকে হস্তান্তর করা হয়, তার একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা হচ্ছে স্থানীয় এবং আঞ্চলিক যে সংস্থা আছে সেই সংস্থার সাথে খাপ খাওয়ানো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার তো? তো এই যে আমরা হচ্ছে বিভিন্ন তাত্ত্বিকদের যে আলোচনা দেখলাম, সেই আলোচনা থেকে আমরা এইভাবে কনক্লুশনে আসতে পারি যে বিকেন্দ্রীকরণ কেন্দ্র নির্ভর প্রশাসন ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে নিয়ে আসা, তারপর হচ্ছে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন করা, আর তারপর নীতি নির্ধারণ এবং বাস্তবায়নে ক্ষমতা প্রদানের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তথা উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করাই হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ। তাহলে ক্লিয়ার তো বিকেন্দ্রীকরণ জিনিসটা কি? এরপরে আমরা আসি বিকেন্দ্রীকরণ বিভিন্ন রূপ বা প্রকারভেদ, অর্থাৎ বিকেন্দ্রীকরণ কয়টা ভাগে বিভক্ত। আমি পুরোটা ক্লাস আরেকবার একটু রিভাইজ দিব, ঠিক আছে? বিকেন্দ্রীকরণের প্রকারভেদ বা রীতি, যে এখানে দেখো একটা ছবি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কেন্দ্র থেকে বিভিন্ন সংস্থা বা বিভাগের কাছে এইটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে ভাগ করে দেয়া হচ্ছে দায়িত্ব, ক্ষমতা, কর্তৃত্ব যাই বলি সেগুলো ভাগ করে দেয়া হয়। তো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ রূপ বা প্রকারভেদ সাধারণত
এই বিকেন্দ্রীকরণের দুইটা রূপ দেখা যায়, দুই ধরনের বিকেন্দ্রীকরণ দেখা যায় বা আমাদের হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থার প্রচলিত। একটা হচ্ছে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ আর একটা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। এই যে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, এই উভয় ধরনের বিকেন্দ্রীকরণের এই বিকেন্দ্রীকরণ সম্পূর্ণ পৃথক বা আলাদা। তো আসো আমরা রাজনৈতিক বিকেন্দ্রীকরণটা কি প্রথমে আসি। রাজনৈতিক বিকেন্দ্রীকরণ রাষ্ট্রীয় সংগঠনে সরকারের ক্ষমতার কেন্দ্রীয় ও আঞ্চলিক বিভাজনকে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলা হয়। আচ্ছা, রাষ্ট্রীয় যে সংগঠন বা রাষ্ট্রীয় ব্যবস্থার সরকারের যে ক্ষমতা আছে সেটাকে কেন্দ্রীয় আর অঞ্চল ভিত্তিক যে বিভাজন, সেই বিভাজনটাই হচ্ছে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ। ঠিক আছে। সরকার কর্তৃক নতুন প্রশাসনিক স্তর, অর্থাৎ যে সরকার আছে সেই সরকার যদি প্রশাসনকে নতুন স্তরে প্রশাসনিক নতুন কোন স্তর স্থাপন করে সেটাও কিন্তু বিকেন্দ্রীকরণ। ঠিক আছে। সাধারণত যুক্তরাষ্ট্রীয় যে সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটে। আমরা জানি যুক্তরাষ্ট্রীয় সরকারে কি হয়, ক্ষমতাকে সংবিধানের মাধ্যমে কিন্তু বন্টন করে দেয়া হয়, তাই না। সংবিধানে কেন্দ্রীয় সরকার ও অঙ্গরাজ্য সমূহের ক্ষমতাগুলো কি করে থাকে, নির্দিষ্ট করে দেয়া হয় যুক্তরাষ্ট্রীয় সরকারে। এর বাইরে অনেক সময় এই যে ক্ষমতা নির্দিষ্ট করে দিল, এর বাইরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে সরকারের হাতে কোন কোন ক্ষমতা থাকবে, এই যে এই বাইরে কোন কোন ক্ষমতা থাকবে তা নির্দিষ্ট করে দেয়া হয়। ঠিক আছে। যে সংবিধানের তো সাংবিধানিকভাবে নির্দিষ্ট করা হয়, এর ছাড়াও স্থানীয়ভাবেও কিন্তু কোন কোন ক্ষমতা থাকবে সেই সম্পর্কেও নির্দিষ্ট করে দেয়া হয়। যুক্তরাষ্ট্রীয় সরকারের অঙ্গরাজ্য সহ আরো নিম্নতম স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, যেমন হচ্ছে জেলা পরিষদ, তারপরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ইত্যাদি রাজনৈতিক বিকেন্দ্রীকরণের উদাহরণ। তাহলে রাজনৈতিক বিকেন্দ্রীকরণে যুক্তরাষ্ট্রীয় সরকার ছাড়াও আরো যে আছে জেলা পরিষদ, তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এগুলো হচ্ছে রাজনৈতিক বিকেন্দ্রীকরণের উদাহরণ। এরপর আসি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা কি, প্রশাসনটা কি বলেছে আমরা যে সরকারের দুইটা অংশ থাকে, তাই না। একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে প্রশাসনিক অংশ। রাজনৈতিক অংশে কারা থাকে তোমরা আগের আলোচনা থেকে নিশ্চয়ই জেনেছ। রাজনৈতিক অংশে থাকেন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিভিন্ন মন্ত্রী বা মন্ত্রিসভা, এরা থাকেন হচ্ছে রাজনৈতিক অংশে। আর অরাজনৈতিক অংশ বা প্রশাসনিক অংশে থাকেন আমলারা, তাই না। তো এই যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়, যে প্রশাসনিক যে দায়িত্ব অর্থাৎ আমলাদের উপর অর্পিত যে দায়িত্ব, ক্ষমতা ও কাজ করার কর্তৃত্ব যখন বিভিন্ন স্তরে ভাগ করে দেয়া হয় তখন তাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলা হয়। এটা হচ্ছে যেমন ধরো আমরা ধরতে পারি যে আমাদের সচিবালয়টাই তো আমাদের প্রশাসনিক কেন্দ্রবিন্দু, তো তার একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, তাই না। এই শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ক্ষমতা বিভিন্ন ভাগে বিভক্ত। যেমন শিক্ষা মন্ত্রণালয়টা কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে উচ্চ শিক্ষা, হচ্ছে আরেকটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা, আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শাখায়, তিনটা শাখা থাকে, উচ্চ মাধ্যমিক শাখা, মাধ্যমিক শাখা, আবার হচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা। এক শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এইভাবে ভাগ করে দেয়া হয়েছে। এর ফলে কি হয়, যে ভাগ করে দেওয়াতে সিদ্ধান্ত গ্রহণটা সহজ হয়, আবার কেউ খুব বেশি কর্তৃত্ব বা ক্ষমতার প্রয়োগ করতে পারে না। হ্যাঁ, তো এই যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের দুইটা ধরন আছে। একটা হচ্ছে উলম্ব ও আঞ্চলিক। উলম্ব মানে তোমরা জানো খাড়া, লম্বা, তাই না, এইটা। আর একটা হচ্ছে সমান্তরাল, সমান বা হচ্ছে কার্যগত। তাহলে দুইটা ধরন প্রশাসনিক বিকেন্দ্রীকরণের, একটা হচ্ছে উলম্ব বা আঞ্চলিক, আর একটা হচ্ছে সমান্তরাল ও কার্যগত। উলম্ব আঞ্চলিক পদ্ধতি অনুসারে অঞ্চল ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনিক কাঠামো স্থাপন করে। উলম্ব বা আঞ্চলিক পদ্ধতিতে কি হয়,
অঞ্চলের ভিত্তিতে বিভিন্ন জোন অনুযায়ী ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তারা প্রশাসনিক কাঠামো স্থাপন করে। এক্ষেত্রে প্রশাসনিক এলাকা সমূহকে উলম্বভাবে সাজানো হয়। প্রশাসনিক যে এলাকাগুলো আছে সেগুলোকে লম্বাভাবে সাজানো হয়। প্রত্যেক প্রশাসনিক এলাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত প্রণয়ন ক্ষমতা, কার্যের স্বাধীনতা, কাজের যথোপযুক্ত দায়িত্ব বন্টন করে থাকেন। যে প্রত্যেকটা যে এই শাসন ব্যবস্থার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকেন তারা কি করেন, যে সিদ্ধান্ত প্রণয়ন ক্ষমতা, তারপর কাজের স্বাধীনতা আর কাজের যথোপযুক্ত দায়িত্ব, কাকে কোন দায়িত্ব দেওয়া হবে সবকিছুই বন্টন করে থাকে। দেখো এখানে একটা দেখানো হচ্ছে জাতীয় সরকার বা কেন্দ্রীয় সরকার, এরপর আছে এটা হচ্ছে উলম্ব আঞ্চলিক যে পদ্ধতি। জাতীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের পরে আছে কিন্তু আমাদের আঞ্চলিক বা বিভাগ। ঠিক আছে, বিভাগ আমরা জানি যে বাংলাদেশে 8টা বিভাগ আছে, তাই না? বিভাগের পরে আছে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, এরপর আছে জেলা প্রশাসন, তারপরে আছে উপজেলা বা থানা প্রশাসন, তাই না? এই যে বিভাগ, জেলা, থানা এগুলো হচ্ছে উলম্ব বিকেন্দ্রীকরণের উত্তম দৃষ্টান্ত, অর্থাৎ অন্যতম উদাহরণ। এরপরে আমরা আরো আছে দেখো, কেন্দ্রীয় ও প্রশাসনিক সরকারের বিভিন্ন প্রশাসনিক বিভাগের, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রশাসনিক বিভাগ, যেমন আমি বললাম যে আমাদের শিক্ষা বিভাগ আছে, এমন অর্থ বিভাগ আছে, বাণিজ্য আছে, তাই না? রেলওয়ে আছে, শিল্প আছে, ঠিক আছে? আমাদের যে স্থানীয় সরকার এটাও একটা হচ্ছে বিভাগ আছে। এই যে প্রশাসনিক বিভিন্ন বিভাগগুলা, তাই না? এই প্রশাসনিক বিভাগের নিজ নিজ প্রশাসনিক এলাকা আছে, প্রত্যেকটা বিভাগের নিজ নিজ এলাকা আছে। এগুলোকে কি বলা হয়? সার্কেল বলা হয়, কখনো কখনো জোন বলা হয়, তারপরে জেলা বলা হয়, থানা, উপজেলা ইত্যাদি নামে পরিচিত। এই যে প্রশাসনিক বিভাগগুলা কি কি নামে পরিচিত? তাহলে সার্কেল, জোন, থানা, উপজেলা ইত্যাদি নামে পরিচিত। উদাহরণস্বরূপ বাংলাদেশ পুলিশ বিভাগের কথা বলা হয়, তাই না? যেমন পুলিশ বিভাগের বিভিন্ন পদায়ন থাকে, যে সার্কেল প্রধান, বিভাগীয় কমিশনার, তারপর হচ্ছে জোন, অমুক জোনের এসপি বা অমুক জোনের এসপি, তারপরে থাকে জেলা, হচ্ছে জেলা পুলিশ কর্মকর্তা বা এসপি যাকে বলা হয়, তারপর হচ্ছে থানা কর্মকর্তা আছেন, উপজেলা কর্মকর্তা, এইভাবে বিভিন্ন ভাগে হচ্ছে এই যে কি করা হয়, ভাগ করে দেয়া হয় এবং তাদের উপর বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য অর্পণ করে দেয়া হয়। আর এরপর আছে কার্যগত, সমান্তরাল বা কার্যগত যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থায়, এটা হচ্ছে সংস্থার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞ পেশাগত সংস্থা, কোনো বিশেষজ্ঞ বা কোনো পেশাগত সংস্থার হাতে সিদ্ধান্ত প্রণয়নের কিছু ক্ষমতা হস্তান্তর করা হয়। তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের যে হচ্ছে সমান্তরাল বা কার্যগত বিকেন্দ্রীকরণ, এখানে কি বলা হয়েছে? বিশেষজ্ঞ ও প্রশাসনিক সংস্থার হাতে সিদ্ধান্ত প্রণয়নের কিছু ক্ষমতা হস্তান্তর করেন। এগুলোর মধ্যে আছে যেমন বিশ্ববিদ্যালয়, তারপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আইনজীবী সমিতি, এই প্রভৃতি কার্যগত বিকেন্দ্রীকরণ ব্যবস্থার অন্তর্ভুক্ত। তাহলে তোমরা নিশ্চয়ই বিকেন্দ্রীকরণের রূপ বা প্রকারভেদ সম্পর্কে জানলে, যে দুই ধরনের হচ্ছে প্রকারভেদ বা রূপ রয়েছে বিকেন্দ্রীকরণের। একটা হচ্ছে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ আর একটা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। তো প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আবার দুইটা ধরন আছে, একটা হচ্ছে উলম্ব ও আঞ্চলিক, আর একটা হচ্ছে সমান্তরাল ও কার্যগত। ঠিক আছে, এখন আমরা আসি বিকেন্দ্রীকরণের সুবিধা। দেখো এখানে কয়েকটা সুবিধার কথা এখানে বলা আছে, এই ডায়াগ্রামটা দেখতে পারবে। কুইক ডিসিশন মেকিং, মানে খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তারপর আছে কি এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট, তারপর ডেভেলপমেন্ট অফ ম্যানেজারিয়াল স্কিল, তারপর রিলিফ টপ ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্টকে রিলিফ দেওয়া যায়। তারপর হচ্ছে ফ্যাসিলিটিস গ্রোথ, এরপর হচ্ছে বেটার কন্ট্রোল, আর হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। ঠিক আছে, আমরা এখন আলোচনায় চলে যাই। বিকেন্দ্রীকরণের সুবিধাগুলা কি কি? অনেকগুলো সুবিধা আছে বিকেন্দ্রীকরণের, যেমন কিছু অসুবিধাও আছে,
বা কিছু সুবিধাও আছে। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকেন্দ্রীকরণের সুবিধাই কিন্তু সবচেয়ে বেশি। তো কি কি সুবিধা আছে আমরা এখন এগুলো আলোচনা করি। প্রথম আছে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। বিকেন্দ্রীকরণের ফলে কি হয়, জনগণের অংশগ্রহণ থাকে প্রশাসনিক ব্যবস্থায়। ঠিক আছে, প্রশাসনিক যে বিকেন্দ্রীকরণ প্রশাসনিক ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। কিভাবে? আমরা জানি কেন্দ্রীকৃত প্রশাসনিক ব্যবস্থায় কি হয়, জনগণ কিন্তু অংশগ্রহণ করতে পারে না। এখানে বিভিন্ন নেতারা তারা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে এবং নেতার সংখ্যা খুবই মুষ্টিমেয় বা কম। এর ফলে কি হয়, সাধারণ জনগণ তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। কিন্তু যদি বিকেন্দ্রীকরণ করা হয় সেই ক্ষেত্রে কি হয়, সাধারণ জনগণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এই যে আমরা যেমন ধরো আমাদের স্থানীয় সরকারে আমরা দেখেছি একেবারে আমাদের উপজেলা প্রশাসন বা ইউনিয়ন প্রশাসন, এখানে কিন্তু কি হচ্ছে, জনগণ নির্বাচন করছে, নির্বাচনে তারা ভোট দিচ্ছে এবং তারাই কিন্তু প্রশাসনিক ব্যবস্থায় অংশগ্রহণ করছে। একই সাথে তারা শাসনও করছে, আবার তারা তাদের যে হচ্ছে নাগরিক দায়িত্ব কর্তব্যগুলোও কিন্তু পালন করতে পারছে। এর ফলে কি হচ্ছে, তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে এবং নিজেদেরকে প্রশাসনের অংশ মনে করতে পারছে বিকেন্দ্রীকরণের ফলে। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট থেকে আছে লাল ফিতার দৌরাত্ম্য দূরীকরণ। লাল ফিতার দৌরাত্ম্য অর্থাৎ বিলম্বটা দূরীকরণ করা যায়, এটাকে বাদ দেয়া যায়। কিভাবে? প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে কি হচ্ছে, সরকারি সংগঠনের কার্যে বিলম্ব এবং লাল ফিতার দৌরাত্ম্য দূর করা সম্ভব হয়। আঞ্চলিক অফিসে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কারণ বিকেন্দ্রীকরণে কি হয় যে অঞ্চল ভিত্তিক যে অফিসগুলো আছে সেখানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। এর ফলে কি হয়, কেন্দ্রে আসতে হয় না। তো এই যে ধরো কেন্দ্র থেকে আঞ্চলিক অফিসে যাওয়ার যে অনেক সময়, এই সময়টা কিন্তু বেঁচে যায় বিকেন্দ্রীকরণের ফলে। এর ফলে কি হয় যে খুব দ্রুততার সাথে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এর ফলে লাল ফিতার দৌরাত্ম্য বা বিলম্বে যে হচ্ছে কোনো কাজ করা, এটা থেকে দূরে থাকা যায়। এরপরে আসো সহযোগিতা স্থাপনের সুযোগ সৃষ্টি। সহযোগিতা বলতে আঞ্চলিক সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সহযোগিতার কথা এখানে বলা হয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে, এই ধরনের ব্যবস্থায় কেন্দ্রীয় এবং আঞ্চলিক বা প্রাদেশিক সরকারের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের সুযোগ থাকে। অর্থাৎ কেন্দ্রে যারা আছে, তারপর অঞ্চল ভিত্তিক যারা আছে বা স্থানীয় পর্যায়ে যারা আছে, তাদের সবার মধ্যে একটা সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে ওঠে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যবস্থার কথা বারবার বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যবস্থা তোমরা নিশ্চয় জানো। যুক্তরাষ্ট্রের ব্যবস্থার প্রশাসন পদ্ধতিতে বিকেন্দ্রীকরণ কেন্দ্রীয়, প্রাদেশিক এবং আঞ্চলিক ও স্থানীয় সকল ক্ষেত্রে একই ধরনের কার্য সম্পাদনে পূর্ণ সহযোগিতা দান করে। যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় কি দেখা যায় যে কেন্দ্রীয়, প্রাদেশিক এবং আঞ্চলিক ও স্থানীয় সকল ক্ষেত্রে একই ধরনের কার্য সম্পাদনে পূর্ণ সহযোগিতা দান করে থাকে। প্রশাসনিক ব্যবস্থাতেও বিভিন্ন ইউনিটগুলোর মধ্যে সহযোগিতা স্থাপনের মাধ্যমে বিকেন্দ্রীকরণের সুবিধা ভোগ করা যায়। অর্থাৎ সর্বোপরি আমরা বলতে পারি যে বিকেন্দ্রীকরণের ফলে সহযোগিতা স্থাপনের সুযোগ সৃষ্টি হয়। এরপর হচ্ছে কর্মের পরিধি হ্রাস। অর্থাৎ হচ্ছে কর্মের পরিধি হ্রাসটা কি, হচ্ছে কাজের যে পরিধি, কারণ হচ্ছে একটা রাষ্ট্র বা একটা সরকার পরিচালনা করতে গেলে কিন্তু অনেক ধরনের কাজ করতে হয়, যেটা কেন্দ্রের পক্ষে একার পক্ষে সম্ভব না, বা কেন্দ্রীয় প্রশাসনে যারা আছে তাদের পক্ষে কিন্তু সেই কাজ করাটা সম্ভব না স্বল্প সময়ের মধ্যে। আর যদি বিকেন্দ্রীকরণ করা হয় সেক্ষেত্রে কি হয় যে কেন্দ্রে যাদের আছে তাদের কর্মপরিধি কমে যায়। অর্থাৎ কারণ এখানে তো দায়িত্ব কর্তব্য এগুলো তো ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, এক একজনকে এক একটা বিভাগের দায়িত্ব দেওয়া হয়, সেই বিভাগের কাজটা করে। তাহলে এখানে কি বলা হয়েছে, দেখে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় আঞ্চলিক দপ্তর সমূহে কার্যভার হস্তান্তর করার ফলে কেন্দ্রীয় দপ্তরের কর্মপরিধি হ্রাস পায়। তাছাড়া বিকেন্দ্রিক পদ্ধতিতে অনেক দায়িত্বশীল কর্মকর্তা, বিকেন্দ্রিক পদ্ধতিতে কি হয় যে কর্মকর্তাদের
এক একজনকে বিভিন্ন দায়িত্বশীল পদে বসানো হয় এবং এই দায়িত্বশীল কর্মকর্তা যারা আছে তারা আঞ্চলিক দপ্তরে অবস্থান করেন, ফলে সিদ্ধান্ত নেয়ার জন্য তাদের কেন্দ্রীয় দপ্তরের উপরে নির্ভর করতে হয় না, তারা আঞ্চলিকভাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এরপরে আছে দেখো কর্মচারীদের মনোবল বৃদ্ধি। একজন ব্যক্তির মনোবল কিভাবে বৃদ্ধি পায়? একজন কর্মচারীর যে যদি একটা কাজ সম্পূর্ণভাবে সে করতে পারে বা কোনো বিষয়ে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে, তাহলে কি আস্তে আস্তে তার মনোবলটা কিন্তু বেড়ে যায়, তাই না? তো বিকেন্দ্রিক প্রশাসনে কি দেখা যায় যে আঞ্চলিক দপ্তরের কর্মচারী যারা আছে তারা কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ মুক্ত থেকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে। যেখানে কেন্দ্রীয় প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ থাকে না, স্বাধীনভাবে সচেতনভাবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তারা কি করতে পারে, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ফলে এটা সহজে অনুমান করা যায় যে বিকেন্দ্রীকরণ আঞ্চলিক দপ্তরে নিয়োজিত যে কর্মচারী যারা আছে তাদের মান মর্যাদা এবং মনোবল অনেকাংশে বাড়িয়ে দেয়, যে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তারা যে কোনো বিষয়ে ডিসিশন নিতে পারে, তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারে। এর ফলে কি হয়, তাদের দক্ষতাও যেমন বাড়ে, পাশাপাশি তাদের মনোবলও কিন্তু বেড়ে যায় এসব কর্মকর্তাদের। এরপরে দেখো আসো পরের পয়েন্ট আছে স্বাধীনতার প্রসার, অর্থাৎ এর ফলে কি হয়, স্বাধীনতার প্রসার ঘটে। আঞ্চলিক কর্মকর্তাদের স্বাধীনতার প্রসার ঘটে বিকেন্দ্রীকরণের মাধ্যমে, তাই না? আঞ্চলিক দপ্তরের কর্মকর্তাগণ তখন আর কেন্দ্রীয় দপ্তরের এজেন্ট হিসেবে কাজ করে না, ঠিক আছে? বিকেন্দ্রিক কেন্দ্রীয় প্রশাসনে কি হয় যে হচ্ছে স্থানীয় প্রশাসনে যারা আছে তারা এজেন্ট হিসেবে, কেন্দ্রীয় দপ্তরের এজেন্ট হিসেবে কাজ করে, কিন্তু বিকেন্দ্রিক প্রশাসনে কি হয় যে তারা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের এজেন্ট হিসেবে কাজ করে না, বরং নিজেদের স্ব ক্ষেত্রে ক্ষমতা ও কর্তৃত্ব খাটিয়ে নতুন উদ্দীপনা নিয়ে কাজ করে থাকে। এরপরে দেখো প্রত্যাশিত যে নিয়ন্ত্রণ সেটা সহজ হয় বিকেন্দ্রীকরণের মাধ্যমে। এই ব্যবস্থায় দায়িত্ব ক্ষমতা নির্দিষ্টভাবে ভাগ করে দেয়া হয় এবং বিকেন্দ্রিক ব্যবস্থায় কি হয়, দায়িত্ব এবং কর্তব্যগুলা ভাগ করে দেয়া হয় এবং কে কোন কাজের জন্য দায়ী, কাকে কিভাবে নির্দেশ প্রদান করতে হবে প্রভৃতি বিষয় যথাযথভাবে নির্ধারণের মাধ্যমে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হয় বিকেন্দ্রিক প্রশাসনের মাধ্যমে। ফলে প্রত্যাশিত নিয়ন্ত্রণ যা কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের উন্নয়ন অর্থাৎ প্রাতিষ্ঠানিকতার জন্য সহায়ক। তাহলে বিকেন্দ্রীকরণের সুবিধাগুলো কি আরেকটু দেখে নাও। প্রথম আছে জনগণের অংশগ্রহণ হচ্ছে নিশ্চিত করে, এরপর হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য দূর করে, তারপরে আছে সহযোগিতা স্থাপনের হচ্ছে সুযোগ সৃষ্টি করে, কর্মের পরিধি হ্রাস করে, আর আছে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পায় বিকেন্দ্রিক প্রশাসনে, এরপর হচ্ছে স্বাধীনতার প্রসার ঘটে, তারপরে প্রত্যাশিত যে নিয়ন্ত্রণ সেটা সহজ হয়। এইগুলো হচ্ছে তোমার বিকেন্দ্রিক প্রশাসনের সুবিধা। এখন আমরা বিকেন্দ্রিক প্রশাসনের অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে দুই ধরনের প্রশাসনিক ব্যবস্থা দেওয়া হয়েছে, একটা হচ্ছে এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ, আর এটা হচ্ছে সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ। দেখো ছবি থেকে খুব সহজেই বুঝতে পারছো, এটা হচ্ছে কেন্দ্র, তাই না? কেন্দ্র থেকে ক্ষমতা ভাগ করে দেয়া হচ্ছে, ক্ষমতা ভাগ করে দেয়া হচ্ছে। আর কেন্দ্রীকরণ প্রশাসনে যে হচ্ছে সমস্ত কিছু কেন্দ্রবিন্দু হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? এখানে কোনো ভাগ করে সমস্ত ক্ষমতা, দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণের যে কর্তৃত্ব সবকিছুই কেন্দ্রীয় প্রশাসনের হাতে রয়েছে। এর ফলে কি কি অসুবিধা হয় সেই অসুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রশাসনিক বিকেন্দ্রীকরণে যেমন অনেকগুলো সুবিধা নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক তেমনি ভাবে এর অনেকগুলো অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলো কি কি? নীতি নির্ধারণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ কোনো বিষয়ে নীতি বা হচ্ছে কোন আইন তৈরি করতে এটা কি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিকেন্দ্রিক হচ্ছে প্রশাসনে। এখানে কি বলা হয়েছে দেখো, সুষ্ঠু প্রশাসন ব্যবস্থার জন্য যে সমরূপতা প্রয়োজন বা প্রশাসনের
বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় প্রয়োজন, বিকেন্দ্রীকরণ নীতি সেক্ষেত্রে অনেক সময় বাধার সৃষ্টি করে। আমরা জানি যে সুষ্ঠু একটা প্রশাসন ব্যবস্থার জন্য কি হয়, প্রয়োজন কি সমরূপতা, অর্থাৎ এক ধরনের কাজ বা প্রশাসনের যে বিভিন্ন ইউনিট গুলো আছে সেই ইউনিটের মধ্যে সমন্বয়। ঠিক আছে, এই যে আমাদের যে বিভাগীয় প্রশাসন আছে, তারপর হচ্ছে জেলা প্রশাসন বা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসন বা ইউনিয়ন পরিষদ যে আছে, এই যে বিভিন্ন ইউনিট গুলো আছে এই ইউনিট গুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। ঠিক আছে, কিন্তু বিকেন্দ্রীকরণ নীতির ফলে কি হয়, অনেক সময় এটা বাধার সৃষ্টি করে। এরপরে দেখো দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা বলতে এখানে যে বিভিন্ন যে ইউনিটে কর্মরত কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন তাদের হচ্ছে দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে বলা হয়েছে। এখানে দেখা যায় কি যে এই যে বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মচারী যারা আছেন তারা তাদের দৃষ্টিভঙ্গি কি সংকীর্ণ হয়ে যায়, একটা হচ্ছে মানে লিমিটেড হয়ে যায়। অর্থাৎ কর্মচারীগণ কেবলমাত্র নিজ নিজ ইউনিটের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখে, যে তারা তাদের যে নির্দিষ্ট ইউনিট সেই ইউনিটের কাজের মধ্যেই তারা তাদের মনোযোগটা ধরে রাখে। ফলে প্রশাসন ব্যবস্থাপনার নীতিসমূহ, প্রশাসন ব্যবস্থাপনার যে নীতি সেই নীতিসমূহ সংকীর্ণ রূপ ধারণ করে, যা জাতীয় উন্নয়ন ও কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ একটা ইউনিটের কি তারা যার যার কাজটুকু করা নিয়ে ব্যস্ত, এই জন্য যে আর কোথায় কি হলো না হলো সেটা নিয়ে তারা খুব বেশি মাথা ঘামায় না, কিন্তু একটা জাতীয় উন্নয়নের ক্ষেত্রে এটা হচ্ছে সংকীর্ণতার সৃষ্টি করে। এরপর হচ্ছে ব্যয়ভার বৃদ্ধি করে। বিকেন্দ্রীকরণ প্রশাসন কি করে, প্রতিষ্ঠানের ব্যয়ভার বৃদ্ধি করে। সঠিক ও যথাযথ বিকেন্দ্রীকরণ ব্যবস্থা কার্যকর করার জন্য কি করতে হয়, আঞ্চলিক ক্ষেত্রে বিভিন্ন দপ্তর স্থাপন করতে হয় এবং হিউজ পরিমাণ কর্মচারী নিয়োগ দিতে হয়, এবং এই যে দপ্তর বা কর্মচারীদের পরিচালনার জন্য বহু অর্থ ব্যয় হয় বিকেন্দ্রিক প্রশাসনে। তারপরে আসে দেখো সিদ্ধান্ত গ্রহণে ভিন্নতা পরিলক্ষিত হয়। এই যে বিকেন্দ্রিক প্রশাসনে কি হয়, সিদ্ধান্ত গ্রহণে ভিন্নতা দেখা যায়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব বিভিন্ন বিভাগের উপরে অর্পিত থাকে, তাই না? আমরা আগেই বলেছি যে বিকেন্দ্রিক প্রশাসনে কি হয়, যে বিভিন্ন বিভাগীয় যে প্রশাসন তাদের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়া হয়। ফলে প্রশাসনের বিভিন্ন ইউনিটের যে নিয়মকরণ, তারপরে রীতিনীতি, সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ভিন্ন রকম হয়ে থাকে, যা প্রতিষ্ঠানের উন্নয়নের পথে বাধা। অর্থাৎ কি, বিভিন্ন যে ইউনিটে ভাগ করে দেয়া হচ্ছে, এই এক একটা ইউনিটের কিন্তু এক ধরনের নিয়ম কানুন, তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি, তারপর হচ্ছে রীতিনীতি সবই আলাদা। এর ফলে কি হয় যে বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ হয় একই বিষয়ে, ধরো ভিন্ন ভিন্ন, কারণ হচ্ছে যত মানুষ তত মত তত পথ, তাই না? একটা কথাই আছে। তো এইভাবে যে বিভিন্ন মানুষ বা বিভিন্ন ইউনিট তাদের কিন্তু সিদ্ধান্তগুলো ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা অসুবিধা, সেটা হচ্ছে সীমা নির্ধারণ করা কঠিন। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তার নীতি ও কর্মপরিধির অখণ্ডতা অনিবার্য। কোনো প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কি প্রয়োজন, তার হচ্ছে নীতি ও কর্মপরিধির অখণ্ডতা, অর্থাৎ নীতি এবং যে কর্মপরিধি সেটা থাকবে কি এক ধরনের। কিন্তু বিকেন্দ্রীকরণের ফলে কি দেখা যায় যে প্রশাসন ব্যবস্থায় সীমানা নির্ধারণ করতে হয়। ফলে কর্মের দিক হতে কোনো ইউনিট অপর ইউনিট হতে সম্পূর্ণ পৃথক হতে পারে না। কর্মের দিক থেকে হচ্ছে কি করতে, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট কখনো আলাদা হতে পারে না। বিভিন্ন ইউনিট সমূহের কর্মের পরিধি কতটুকু হবে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। যে ধরো জেলার হচ্ছে এই যে ইউনিট, বিভিন্ন ইউনিটগুলা যে আছে, যেমন ধরো বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন বা হচ্ছে বিভিন্ন সংস্থা, এই যে সংস্থাগুলার কার কতটুকু ক্ষমতা দেয়া হবে বা কোন ধরনের ক্ষমতা দেয়া হবে, এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, কারণ এক এক সময় এক এক ধরনের প্রয়োজন চলে আসে।
নতুন নতুন সমস্যা আসে, তখন দেখা যায় যে নতুন নতুন সমস্যার জন্য নতুন সমাধান, নতুন নিয়ম দিতে হয়। তো সেটা দেখা যায় যে তার যে ক্ষমতা যেটা দেয়া হয়েছিল সেই ক্ষমতাটাতে কাভার করছে না। তো এটা আসলে খুব কঠিন হয়ে যায় যে সীমা নির্ধারণ করা, কোন ইউনিটের কি ধরনের ক্ষমতা থাকবে সীমাটা নির্ধারণ করা বিকেন্দ্রিক প্রশাসনে কঠিন হয়ে পড়ে। এরপরে আসে জরুরি অবস্থা মোকাবেলার ক্ষেত্রে বাধা। জরুরি অবস্থা মোকাবেলার ক্ষেত্রে বিকেন্দ্রিক প্রশাসন তোমার বাধার সৃষ্টি করে। হঠাৎ কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু এটা অনেক ভাগে বিভক্ত, তাই না? বিকেন্দ্রিক প্রশাসনের সংস্থাগুলো বিভিন্ন ভাগে, বিভিন্ন দপ্তরে বিভক্ত। এই জন্য জরুরি সিদ্ধান্ত গ্রহণ অনেক সময় অসম্ভব হয়ে পড়ে, কারণ সবার সাথে তো লিঙ্ক আছে। ধরো কেন্দ্রীয় প্রশাসন থেকে কোনো একটা পারমিশনের বিষয় আছে, তো ওই যে মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় প্রশাসনে আসতে এটা অনেক সময় সাপেক্ষ হয়। জরুরি প্রয়োজনে তখন কি হয়, সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। বিভিন্ন আঞ্চলিক দপ্তর বা কর্মকর্তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বলে জরুরি অবস্থা মোকাবেলা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। যে মাঠ প্রশাসনকে হচ্ছে আঞ্চলিক অর্থাৎ বিভাগীয় পর্যায়ে হচ্ছে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। এর ফলে কি হয়, জরুরি অবস্থায় সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না। সর্বশেষ যে অসুবিধা, সেই অসুবিধাটা হচ্ছে প্রতিষ্ঠানের শক্তিমত্তা হ্রাস পায়। প্রত্যেকটা প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণের ফলে তাদের যে শক্তিমত্তা আছে সেটা অনেক সময় হ্রাস পায় বা কমে যায়। প্রতিষ্ঠানে নির্বাচিত বা প্রশাসনে নিয়োজিত যে কর্মচারী আছে, কর্মচারীগণ বিভক্ত হয়ে যাওয়ার ফলে অনেক ক্ষেত্রে অযোগ্যতা ও অদক্ষতার পরিচয় দেয়, যা প্রশাসনের শক্তিমত্তাকে হ্রাস করে। অর্থাৎ কি হয় যে হচ্ছে ভাগ করে দেয়া হয় ক্ষমতা তাদেরকে। একজনের ধরো যোগ্যতা আছে অনেক বেশি কাজ করার, কিন্তু ভাগ করার ফলে তাকে হয়তো ছোট একটা কোনো বিভাগের দায়িত্ব দেয়া হলো। এর ফলে কি হয় যে তার কাজ করার যে হচ্ছে মানে ইচ্ছা বা কাজ করার ক্ষমতা বা অ্যাবিলিটি যাই বলি না কেন, সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসে। অর্থাৎ প্রতিষ্ঠানের নিজস্ব যে শক্তিমত্তা বা যে শক্তি আছে বা যে ক্ষমতা বা ক্যাপাসিটি যাই বলি না কেন, সেটা কমে যায়। তো যাই হোক হচ্ছে বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা উভয়ই আছে। তারপরে একজন গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা হচ্ছে অবশ্যই আশা করব বিকেন্দ্রিক প্রশাসন, তাই না? বিকেন্দ্রিক প্রশাসনের সুবিধাই কিন্তু বেশি অসুবিধার চাইতে। তবে যাই হোক, এই যে মানে কেন্দ্রীয় প্রশাসন আর হচ্ছে বিকেন্দ্রিক প্রশাসন বা কেন্দ্রের সাথে অঞ্চলের একটা সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমেই কিন্তু একটা সুষ্ঠু প্রশাসন পরিচালনা করা সম্ভব, আর এর মাধ্যমে উত্তম শাসন প্রতিষ্ঠিত হতে পারে সমাজে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকো। আবারও বলছি, সময় পেয়েছো, অনেকটা সময় পেয়েছো, এই সময়টাকে কাজে লাগাও। ওই দিন ভালো কথা, আমি হচ্ছে আগোড়াতে গিয়েছিলাম কিছু বাজার করতে। তো অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী যারা আছো তাদের উদ্দেশ্যেই বলছি, আমাদেরই একটা মেয়ে ওখানে আছে, ওই আমাকে খুঁজে নিয়েছে। ম্যাডাম আপনি কি শাহনাজ ফেরদৌসী? আমি বললাম হ্যাঁ। তুমি? বলে ম্যাডাম আমি তো আপনার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। যাই হোক, এটা আমি প্রথমেই বলতে চেয়েছিলাম, ভুলে গেছি। তো ওকে আসলে ওই কাজ করা অবস্থায় দেখে আমার অনেক ভালো লাগছে। আমি রিয়েলি আমি খুবই প্রাউড যে আমার ছাত্রী কাজ করছে ঘরে বসে না থেকে। সে কিছু ইনকাম করছে, তার বাবা মাকে সে সাহায্য করছে। এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, ভালো থেকো। তোমাদের আর যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমি বলছি, যেহেতু সুযোগ আছে তোমরা সবাই কিছু না কিছু করো, একটা কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকো, আর সবাই অবশ্যই ভালো থাকো, ঠিক আছে? বের হতে গেলে স্বাস্থ্যবিধি মেনেই বাইরে যাও। আর কেউ যদি ঘরে আক্রান্ত হয়েই যায়, ভয় পাবে না। ভয় না পেয়ে এটা হচ্ছে সাধারণ জ্বর বা নিউমোনিয়ার মতো মনে করে সেইভাবে ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ করোনা ভালো হয়ে যায়। কারণ মৃত্যু হার কিন্তু এখনো পর্যন্ত 1%-এর বেশি না।
সুতরাং ভয় পেও না, সবাই ভালো থাকো, ঘরে থাকো। খোদা হাফেজ। আর এই যে এতক্ষণ আমার সাথে থাকলে, আমার বকবক শুনলে, সেজন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।